আজকে আমাদের ব্লাড প্রেশার থেকে পড়ালেখা শুরু। ব্লাড প্রেশারে হালকা একটু ধারণা আমি গত ক্লাসে দিছিলাম। ভুল হয়ে গেছে। হ্যাঁ, মনে করি এটা ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল দিয়ে অনেক ব্লাড যায়, তাই না? এই রক্তনালীর মাধ্যমে রক্তনালী এই রক্তনালীর ভিতরে অনেক রক্ত আছে। এই রক্ত এই রক্তনালীর গায়ে যে পরিমাণ চাপটা দেয়, ওই চাপটাকেই বলি আমরা রক্তচাপ। নামে বলা আছে রক্তচাপ। রক্ত যে চাপ দেয় সেটাকে বলে রক্তচাপ, ঠিক আছে? হ্যাঁ। তো এই রক্তচাপ আছে আমাদের দুই ধরনের, দুইটা ইম্পর্টেন্ট জিনিস। দুই ধরনের আছে। এক হচ্ছে সিস্টোলিক, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোলিক মানে হচ্ছে দুই ধরনের আছে। এই লেভেলে তোমরা ছোট্ট বয়সে দুই ধরনের জানবা। আমাদের মতো মেডিকেলে আসলে দেখবা চার ধরনের ব্লাড প্রেশার আছে। এক হচ্ছে সিস্টোলিক, এই রক্তচাপ। আরেকটা কি? ডায়াস্টোলিক রক্তচাপ। ডায়াস্টোলিক। সিস্টোলিক রক্তচাপ মানে হার্টের মেইনলি নিলয় যখন সংকোচন করে, নিলয় যখন সংকোচন করে মেইনলি হৃৎপিণ্ডের সংকোচনে বলে, কিন্তু স্পেসিফিক বললে আমাদের হৃৎপিণ্ড এর মধ্যে স্পেসিফিক, হৃৎপিণ্ডের মধ্যে স্পেসিফিক বলে নিলয়, নিলয়ের সংকোচন আর নিলয়ের প্রসারণ। নিলয়ের প্রসারণ, প্রসারণের সময় যে রক্তচাপটা থাকে বা চাপ থাকে তাকে বলবো নিলয়ের ডায়াস্টোলিক রক্তচাপ। Sorry, ঠিক আছে। এবার হচ্ছে নর্মালি আমাদের সিস্টোলিক থাকে হচ্ছে 120, আর ডায়াস্টোলিক থাকে 80। এটা হয়তো বা একটু বেরি করতে পারে, ব্যারি করে মানে হচ্ছে কি চেঞ্জ হইতে পারে। এবার একটা জিনিস মনে রাখবা, এখানে তোমার বইতে একটা ওয়ার্ড পাবা, ব্র্যাকেটের মধ্যে দেখবা পালস প্রেশার। পালস প্রেশার অথবা বাংলায় লেখা আছে নাড়িঘাত, অথবা ঘাত, অথবা ধমনীঘাত। ঘাত মানে হলো পার্থক্য। এখন কিসের কিসের পার্থক্য? এই দুইটা সিস্টোলিক বিয়োগ ডায়াস্টোলিকের পার্থক্যটাই হচ্ছে সিস্টোলিক রক্তচাপ, সংক্ষেপে লিখলাম রচা লিখলাম, বিয়োগ ডায়াস্টোলিক রক্তচাপ। বুঝছো, এই দুইটার পার্থক্যটা হচ্ছে ধমনী ঘাত চাপ, ধমনী ঘাত চাপ বলে, ঠিক আছে? বা পালস প্রেশার বলি আমরা মেডিকেলের সেক্টরে। একটা জিনিস মনে রাখবা। আর হচ্ছে যে রক্তনালীতে আমরা ব্লাড প্রেশার নিই, ওই রক্তনালীটা হচ্ছে ধমনী। কারণ কি ধমনীতেই প্রেশার বেশি থাকে, এটা মনে রাখিও। তুমি ধমনী আর শিরার পার্থক্যের মধ্যে এটা লিখতে পারবা, ধমনীর প্রেশার বেশি থাকে, শিরার প্রেশার কম থাকে। তো আর আমরা আরেকটা জিনিস করি, আমি তোমাকে বলছিলাম পালস নি। দেখো, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা, মনে করো এটা একটা মানুষের হাত। হাতের বুড়ো আঙ্গুলের এদিকে আমাদের একটা আঙ্গুল দিয়ে আমরা কি দেখি, আমাদের হৃদস্পন্দন এর সংখ্যা, বা আমাদের এটা কি বলে, পালস, ইংলিশে বলে পালস। পালসের বাংলাটা কি আমি জানি না। পালসের বাংলা, তুমি হৃদস্পন্দনের ইংলিশে হার্টবিট বলে, বাট পালস দিয়ে আমরা হৃদস্পন্দনটা দেখতে পাই বা বুঝতে পারি কয়টা স্পন্দন, হৃদস্পন্দন। ওই যে, হৃদ
স্পন্দন, স্পন্দন বুঝতে পারি। আর আমরা মিনিটে হৃদস্পন্দন কয়টা? 60 থেকে 100 মিনিট, মিনিটে মনে রাখি। 1 মিনিটে কয়টা? 60 থেকে 100 বার আমরা হৃদস্পন্দন করি। আর ব্লাড প্রেশার মাপি কিভাবে? আমরা গত ক্লাসেই বলছি, স্পিগমো ম্যানোমিটার। এই বানানটা একটু দেখে নিও। এটা তোমার এখন লাগবে, এখনো যত না লাগবে তার বেশি লাগবে অ্যাডমিশনে। আবার হচ্ছে ইন্টারে উঠলি, ইন্টারে স্পিগমো ম্যানোমিটার বানান লিখতে দেয়, বুঝছো? এটা দিয়ে আমরা দুইটা ব্লাড প্রেশার মাপতে পারি, সিস্টোলিক ডায়াস্টোলিক দুইটাই মাপা যায় এই মিটারটা দিয়ে। সিস্টোলিক ডায়াস্টোলিক মনে রাখি, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুইটাই মাপা যায়। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের এত কিছু মেন না, মেন কথা হচ্ছে এবার আমাদের উচ্চ রক্তচাপটা কি। পৃথিবীতে এখন যদি মৃত্যুর কয়েকটা স্পেসিফিক কারণ বলো, কমন কারণ বলো, কমন কারণ বলো, এখানের মধ্যে একে থাকবে ডায়াবেটিস, 2 নাম্বার হাইপার টেনশন। ডায়াবেটিসের কারণে হাইপার টেনশন হইতে পারে, বা ইংলিশে বলে হাইপার টেনশন, বাংলাতে বলে উচ্চ রক্তচাপ। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে দেখো, তোমার বাসায় কয়জনের আছে হিসাব করে দেখো, তাহলে বুঝে যাবে। উচ্চ রক্তচাপ এটা হচ্ছে সবচেয়ে মানে কি বলে, বোঝা যায় না। এটা যখন ধরা খায় তখন অনেক মানে দেরি হয়ে যায়। এজন্য আমাদের উচিত কি, বড় হোক ছোট হোক সবারই কয়দিন পরে পরে আমাদের ব্লাড প্রেশারটা মাপা উচিত। কারণ কি, এটা যদি একবার হাই হয়ে যায় তখন আর নর্মাল করা পসিবল হয় না। ওষুধ খেয়ে একটু কন্ট্রোল করা হয়, কিন্তু তুমি 120/80-তে আনা যায় না আর কখনোই, বুঝছো? তো এটার কারণেই 1 নাম্বার, পথ 1 নম্বর বলি এটাকে, 1 নম্বর মরণ ব্যাধি 2020 সালের রিপোর্ট অনুসারে। নম্বর মরণ ব্যাধি গুলা কি, আগে দেখি। মরণ ব্যাধি হচ্ছে, হুম 1 নম্বরে হচ্ছে আমাদের স্ট্রোক। স্ট্রোক হয় কোথায়? স্ট্রোক হয় ব্রেইনে, এটা মনে রাখবা। স্ট্রোক হয় কোথায়? ব্রেইনে। স্ট্রোক হয় ব্রেইনে। আর হচ্ছে অ্যাটাক হয় কোথায়? হার্টে। আজকের পরে জীবনে যদি একটা ওয়ার্ড উচ্চারণ করা, হার্ট স্ট্রোক করছে, ব্রেন অ্যাটাক করছে, এগুলা যদি কর আমার সামনে বা আমার সামনে উচ্চারণ করা খবরেস, হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক, আর হচ্ছে আমাদের ব্রেন স্ট্রোক, এই দুইটা। আর এই দুইটার জন্য মেইন দায়ী কে? এই উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ মানে কি? 120 মিলিমিটার মার্কারি, এটাকে এভাবে লেখে। সিস্টোলিক প্রেশারকে সিস্টোলিক প্রেশার, ব্লাড প্রেশার। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে লেখে 80 মিলিমিটার মার্কারি। এগুলা থেকে বেড়ে গেলেই হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ। এগুলা থেকে বেড়ে গেলেই উচ্চ রক্তচাপ বলে। এই উচ্চ রক্তচাপের কারণে আমাদের, উচ্চ রক্তচাপ হলে কি হবে তোমাকে একটা ভিজুয়ালাইজেশন দিই। দেখো, ধরো এটা একটা রক্তনালী, রক্তনালীর মধ্যে উচ্চ রক্তচাপ হলে এই কি এখান দিয়ে কি চাপ দিবে না বেশি রক্ত? হ্যাঁ, রক্ত বেশি চাপ দিবে। রক্ত যদি বেশি চাপ দেয়, চিন্তা করো, ওই রক্তনালীটা ফেটে যেতে পারে না যে কোনো সময়? হ্যাঁ, রক্তনালীটা ফেটে যেতে পারে যে কোনো সময়। রক্তনালী যদি ফেটে যায় তখন কি হবে? ব্লাড বের হয়ে আসবে, ওই জায়গায় কি হবে? রক্তক্ষরণ হবে। কি হবে? রক্তক্ষরণ। আর রক্তক্ষরণ হইলে, এটা যদি ব্রেন হয় সেটাকে বলি আমরা স্ট্রোক। আরো এক ধরনের স্ট্রোক আছে, এটাকে বলি হেমোরেজিক স্ট্রোক বা রক্তক্ষরণ জনিত স্ট্রোক, বুঝছো? এটা হচ্ছে মেইন খেলা। ওই স্ট্রোক হওয়ার জন্য একটা রক্তচাপের একটা খুবই ইয়ে আছে, মানে খুব একটা ভালো প্রভাব আছে। আর
উচ্চ রক্তচাপ কাদের থাকে? এটার মেইন কারণ হচ্ছে পারিবারিক। বাবা মার আছে, মানে মোটামুটি 90% শিওর থাকে, হওয়ার সম্ভাবনা বেশি। বাবা মার ডায়াবেটিস আছে, ছেলে মেয়ের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 90% শিওর। বাড়ি, এক পারিবারিক। 2 নাম্বার, হাইপার টেনশন হওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ হলো ধূমপান। আসল কথা কি, ধূমপান কারণ না, মানুষের হাইপার, মানে যখন টেনশন বেশি হয় তখন মানুষ ধূমপান করে, আবার ধূমপান করলে আবার হাইপার টেনশন হয়েছে আর একটু বেশি। বুঝছো? এটা হচ্ছে মজার জিনিস। ধূমপান আছে। তারপরে হচ্ছে আমাদের মতো যারা একটু ওজন বেশি, তোমার না, আমার মতো ওজন বেশি, চর্বি জাতীয় খাওয়া বেশি খায়, আবার বেশি খায়, অথবা যাদের ডায়াবেটিস, ডায়াবেটিস, কোলেস্টেরলের রোগ, মানে কোলেস্টেরল পরিমাণ বেশি, রোল বেশি তাদের। তারপরে হচ্ছে, আর মায়ের একটা জিনিস মনে রাখবে, এটা এমসিকিউ তে দেয়, খিঁচুনি, একটা খিঁচুনি রোগ হয় প্রসবের সময়। এইটার জন্য আর কি আমাদের মেয়েদেরকে বলে ভ্যাকসিন দিতে। বুঝছো? তোমরা তো দাও না। মানে টিটেনাসটা দিলে এই জিনিসটার প্রবাবিলিটি কমে যায়। অ্যাক্লেমশিয়া, অ্যাক্লেমশিয়া আছে, অ্যাক্লেমশিয়ার পূর্বে প্রি অ্যাক্লেমশিয়া আছে, যেটা লিখতে নিয়েছিলাম। এই খিঁচুনি রোগটা হয়, খিঁচুনি রোগটার কারণে প্রসবের পরে মায়েদের হাইপার টেনশন হয়। তাহলে কাদের কাদের হাইপার টেনশন হইতে পারে? যারা হচ্ছে পারিবারিক কারণে হইতে পারে, বাবা মার আছে, ধূমপানের কারণে, ওজন বেশি হইলে, খাবার মানে চর্বি জাতীয় খাবার বেশি খেলে। আর হচ্ছে মায়েদের ক্ষেত্রে হচ্ছে কি, মানে প্রসবের সময় যদি এই রোগ, খিঁচুনি রোগটা হয়, প্রসবের সময় খিঁচুনি রোগটা হইলে তখন হইতে পারে। তাহলে আমরা এটা ভালো করে বুঝলাম। আহ লক্ষণ কি হইতে পারে? লক্ষণ চিন্তা করো। প্রথম কথা হলো মাথায় ব্যথা করে, মাথায় রক্ত বেশি উঠে যাবে, তাই না? মাথা ব্যথা। তারপরে হচ্ছে আর কি কি হইতে পারে? ঘাড় ব্যথা, যেখানে যেখানে ব্লাড চাইতেছে, মোটামুটি ফ্লো বেশি হইতেছে, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, দুর্বল বোধ করা। তারপরে, তারপরে আর কি, একটা মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেটা হচ্ছে বুক ধড়ফড় করা। ফর করা মানে বুকে, মানে বুকে হার্টবিট বেড়ে গেছে, সঙ্গে কথা বল, ধড়ফড় করলে। ঘুম হয় না, মেন কথা। ব্লাড প্রেশার বেশি থাকলে জীবনে ঘুম হয় না, দেখবা বেশিরভাগ রাতে ঘুমায় না, এরকম পেশেন্ট আসে, এটা বলো। তারপরে হচ্ছে নোজ ব্লিডিং, নাক দিয়ে ব্লাড যায়। হ্যাঁ, সাধারণত এগুলো হচ্ছে দেখা যায়, কিন্তু বেশিরভাগ আমাদের যে, যদি আমরা এখন নর্মালি যদি বাংলাদেশে সবাই প্রেশার মাপা শুরু করি না, দেখবা অনেকজনের হাই প্রেশার আছে কিন্তু এই লক্ষণগুলাই নেই। ওটার কারণ হচ্ছে পারিবারিক, পারিবারিক কারণে ওর ব্লাড প্রেশার হাই। ওদেরকে তখন যদি ডায়াগনোসিস করে ফেলতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো, তাহলে আমরা চিকিৎসা দিতে সুবিধা হয়। আর বেশিরভাগ মানুষ আর হাই প্রেশার ধরা পড়ে কখন, যখন স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে, তখন। এর প্রতিকার কোনো কিছু নেই, মানে প্রতিকার আছে, মানে, মানে এটা তুমি হয়ে গেলে আর কিছু করতে পারবে না, এটাকে আর কখনো বাদ দিতে পারবে না। হয়ে গেলে এটা হলো ডায়াবেটিস এর মতো অনেকটা হাইপার টেনশন, যে যতক্ষণ হয় নাই ততক্ষণ ঠিক আছে, কিন্তু হইলে আর কিছু করার নেই। মানে ওটাকে আর তুমি কোনোভাবে ওটাকে শেষ করতে পারবে না, ওটাকে কন্ট্রোল করতে পারবে, ট্রিটমেন্ট দিতে পারবে, খালি কিছু কিছু দিয়ে কন্ট্রোল করতে পারবা, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবা। যে
যে আমরা চর্বি জাতীয় খাদ্য বন্ধ করতে হবে, চর্বি জাতীয় খাদ্য খাওয়া যাবে না, শাকসবজি খাইতে হবে, যেটা কম খাও, শাকসবজি খাইতে হবে, টাটকা জিনিস খেতে হবে, পরিশ্রম করতে হবে, যেটাও করি না আমরা। এক, পরিশ্রম করতে হবে। মেন জিনিস, আমাদের বাংলাদেশে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে না থাকার একটা কারণ, বাঙালি লবণ বেশি খায়। লবণটা, স্পেশালি কাঁচা লবণ, কাঁচা লবণ বুঝেছি মানে কাঁচা লবণ আর লবণ একই জিনিস। জিনিসটা হচ্ছে কি, লবণ কমাই দিতে হবে, খাওয়াই যাবে না পারলে, না খাইলে ভালো কোনো তরকারিতে, লবণকে খামাই দিতে হবে। হ্যাঁ, এবং কন্টিনিউয়াসলি তোমার চেক আপে রাখতে হবে, এবং ডাক্তারের কথা অনুসারে ওষুধ নিতে হবে। এটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট জিনিস। কোলেস্টেরল কি? কোলেস্টেরল এক ধরনের লিপিড জাতীয় জিনিস, বা হাইড্রোকার্বন বলতে পারো। এটার বইতে যেভাবে আছে ওইভাবে লেখো, হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বনের সমন্বয়ে গঠিত হাইড্রোকার্বন, কোলেন, কোলেন স্টেন, কোলেস্টেন, কোলেস্টেন, কোলেস্টেন থেকে উৎপন্ন হয়, এটা মনে রাখো। এটা থেকে, এই কোলেস্টেরল থেকে একটা জিনিস উৎপন্ন হয়, সেটা হচ্ছে লিপোপ্রোটিন। কি উৎপন্ন হয়? লিপোপ্রোটিন, যেগুলো হচ্ছে আমাদের হার্ট রোগের জন্য একদিক দিয়ে ভালো, হার্টের জন্য একদিক দিয়ে খারাপ। লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন তৈরি করে। এবং এই লিপোপ্রোটিন কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার লিপোপ্রোটিন গুলা কি কি, খুব ইম্পর্টেন্ট। এলডিএল, এইচডিএল, রাইট, গ্লিসারাইড। এলডিএল হলো লো সিটি লিপোপ্রোটিন, এটা এইভাবে লেখা আছে এলডিএল, এটাকে বাংলায় বইতেও বাংলা লেখা নেই। এটা হলো হাই সিটি লিপোপ্রোটিন, আর ট্রাইগ্লিসারাইড। এই দুইটা, এটাকে বলে খারাপ কোলেস্টেরল। খারাপ, খারাপ। এটাকে বলে ভালো। হুম। আর এটা হচ্ছে কি, ভালো খারাপের মাঝে, আমরা যা খাই তা থেকে এটা তৈরি হয়, সঙ্গ কথা এটা। এটার এত বেশি ইয়া নাই। এটা ব্লাডে থাকে হিসাবে, কোলেস্ট্রল চর্বি হিসাবে ব্লাডে থাকে। এবং হচ্ছে এটা, এটা একটু শেষ করে নি, বাকি দুইটা আমরা একসাথে, এটা ব্লাডে থাকে। এটা কই থেকে আমরা পাই? এক হচ্ছে কার্বোহাইড্রেট থেকেও পাই, কার্বোহাইড্রেট মানে হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাদ্য, শর্করা। আরেকটা হচ্ছে, আরেকটা জায়গা থেকে পাই, সেটা হচ্ছে প্রাণীজ চর্বি প্লাস প্রাণীজ চর্বি, মানে গরুর মাংসের চর্বি বলো, কোনো মাংসের চর্বি বলো, মাছের চর্বি বলো, ওগুলা থেকে, চর্বি থেকে। এটা শেষ, এটার মধ্যে আর কোনো পেইন নাই। এখন হচ্ছে আমাদের পেইন জিনিস হচ্ছে এই দুইটা। এটা হলো খারাপ, এটা হলো ভালো। কেন এটা খারাপ এটা ভালো? এটা এটা হচ্ছে হৃদরোগের, মানে মেন কথা হচ্ছে এটা হৃদরোগের ঝুঁকি বাড়ায়, ঝুঁকি বাড়ায়। এটা হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমায়। ওকে, ঝুঁকি কমায়। কিন্তু কথা এটা না, কথা হচ্ছে 70% থাকে এটাই, খারাপটাই 70% থাকে। বুঝছেন?
খারাপটাই 70% থাকে। তো তুমি এবার নিজেই ভাবো, এটা যদি 70% থাকে তাহলে এটাই তো বেশি ইফেক্টিভ, তাই না? আরেকটা জিনিস মনে রাখবা, এইচডিএল মেয়েদের বেশি থাকে, মেয়েদের বেশি থাকে। দেখবা একটা জিনিস, যত তুমি ঘন ঘন শুনো একটা ছেলে হার্ট অ্যাটাক করে মেয়ে গেছে, মারা গেছে, তত কমনলি শুনো যে একটা মেয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। না, এটা শুনো না, কারণ কি মেয়েদের ইনবিল্ড এইচডিএল বেশি থাকে বলে তাদের মানে হৃদরোগের পরিমাণ কমে যায়। বুঝছো? তো এবার দেখো, এখানে হলো কোলেস্ট্রল লিখবা, টেরোল। এখানে হলো কোলেস্ট্রলের নাম, এটা হচ্ছে মিলি এলডিএল, এইচডিএল, টিএজি, ট্রাইগ্লিসারাইডকে টিএজি লাগে। বুঝলো? এটা থাকে লেস দেন আদর্শ মান 1, গ্রেটার দেন 1.5, আর এটা হলো লেস দেন 1.7। এটা মনে রাখবে, এই ভ্যালু গুলা পরীক্ষায় লিখতে হয়, অনেক সময় সিকিউতে আসে। এবার হচ্ছে কোন কোলেস্ট্রল জাতীয় খাদ্য কি কি আছে ডিম খাইলে, এই জন্য দেখবা যাতে কোলেস্ট্রলের সমস্যা ডিম খাইতে কম বলে। তারপরে হচ্ছে যকৃৎ, তারপরে হচ্ছে চিংড়ি, মাখন, এগুলাতে। ডিমেরও স্পেসিফিক জিনিস খাইতে, সাদা অংশ খাওয়া যায় কিন্তু কুসুমটা খাইতে নিষেধ করে, কারণ ওটার মধ্যে কোলেস্ট্রল থাকে। ঠিক আছে? এবার দেখো, রক্তে কোলেস্ট্রল, আগে কোলেস্ট্রলের কাজ জানি, উপকারিতা জানি, তারপর আমরা এটা ঝুঁকি সম্পর্কে জানবো। কোলেস্ট্রলের কাজ, হুম, একই জিনিস ভুল করছি। কোলেস্টেরল, কোলেস্টেরলের কাজ, প্রথম কথা কিছু জিনিস যেগুলো আমরা জানি, এক হচ্ছে কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি দুইটাই। কোষ প্রাচীরেও লাগে, বড় হলে জানবা কোষ ঝিল্লিতেও লাগে, কোষ ঝিল্লিতেও লাগে। তো কোষ ঝিল্লিতেও লাগে, কোষ প্রাচীরের তৈরিতেও লাগে। এটা হচ্ছে আরেকটা জিনিস মেনটেন করে, পারমিয়াবিলিটি, ভেদ্যতা। কিছু জিনিস, স্পেসিফিক জিনিসকে ঢুকতে দিবে, তেলে বা চর্বিতে যেগুলা দ্রবীভূত হয় তাদেরকে ঢুকতে দেয় কোলেস্ট্রল, কিন্তু যেগুলা তেল চর্বিতে পানিতে দ্রবীভূত তাদেরকে ঢুকতে দেয় না। এটা হলো পারমিবিলিটি, ই আ বি লি টি। দশ, 3 নম্বরে হচ্ছে এটা দুইটা হরমোন তৈরিতে সাহায্য করে, এক হচ্ছে ইস্ট্রোজেন, আর হচ্ছে ইস্ট্রোজেন, যেটা হরমোন অফ ফিমেল বলে, ইস্ট্রোজেন। এন্ড হচ্ছে এবং অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন হচ্ছে ছেলেদের থাকে। অ্যান্ড্রোজেনের স্পেসিফিক একটা হরমোন নাম হলো টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন ছেলেদের থাকে। তারপর হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পিত্তরস তৈরি করে। পিত্তরসের মধ্যে একটা স্পেসিফিক পরিমাণ থাকে কোলেস্ট্রল। হুম, তো এটা মনে রাখবা। তারপরে হচ্ছে ভিটামিন ডি তৈরিতে, ভিটামিন ডি কই থেকে তৈরি হয়, সূর্য আলো যখন আমাদের ত্বকের মধ্যে পড়ে, সূর্যের আলো যখন আমাদের ত্বকের মধ্যে পড়ে তখন হচ্ছে ভিটামিন ডি তৈরি হয়। তো এই ভিটামিন ডিটা তৈরি হয় একটা কোলেস্টেরল থেকে। তো
তো ভিটামিন ডি মনে রাখো। এটা তোমরা কোলিক্যালসিফেরল একটা জিনিস আছে, ওগুলা ভালো করে পড়লে জানবা। 6 নম্বর যে কিছু স্নায়ুর কাজের জন্য, স্নায়ু স্নায়ুর কাজ ভালো হওয়ার জন্য এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আরো কিছু জিনিস আছে স্নায়ুর পরে। আমরা কিছু জানি, কিছু ভিটামিন বিপাকের জন্য কোলেস্ট্রল লাগবে। বিপাক, যে যে ভিটামিন গুলো চর্বিতে দ্রবীভূত, যেমন এডি, কে, এগুলা হচ্ছে কি বিপাকের জন্য আমাদের কি লাগবে, অলওয়েজ অলওয়েজ আমাদের কোলেস্টেরল লাগবে। ঠিক আছে? তো অনেকগুলা কাজ আছে, কিন্তু কাজগুলা থাকার পরেও এর কিন্তু ঝুঁকিও আছে। ঝুঁকিগুলা কি কি? এই ধর একটা রক্তনালী, এই রক্তনালীর মধ্যে যখন কোলেস্ট্রল জমে, এখান দিয়ে ব্লাড ব্লাড যাওয়া কমে যাবে না? আগে নর্মালি যেমন যাইতো তেমন কি আর যাবে ব্লাড এখান দিয়ে, হ্যাঁ না বলো? কোয়েশ্চেনটা আবার একটু পড়েন তো। বলছি কি, এই রক্তনালী দিয়ে আগে যেমন ব্লাড যেত, ধরো এটা একটা আগে আগে নর্মাল রক্তনালী ছিল, এটা দিয়ে যেভাবে ব্লাড যাবে নিচেরটা দিয়ে কি সেম যাবে? না। না, ব্লাড ফ্লো কমে যাবে। যখন ব্লাড ফ্লো কমে যায়, এই জায়গায় ব্লাড কম আসে, তখন এটা হার্টের যদি হয়, তখন এখানে বুক ব্যথা করে। উম, বুক ব্যথাটাকে কি বলে? অ্যানজাইনা। এবার অ্যানজাইনাটার মধ্যে এবার কোনো কারণে এখানে 95% থেকে 99% যদি ব্লক হয়ে যায়, কোনো কারণে এখানে ক্লট মানে কোলেস্টেরল জমে গেছে কোনো কারণে, তাহলে এখানে আর ব্লাড যাইতে পারে না তেমন একটা, খুব কমে যাইতেছে, তখন সেটাকে বলি আমরা হার্ট অ্যাটাক। বুঝছো? অ্যাঞ্জাইনা আর হার্ট অ্যাটাকের ডিফারেন্স, অ্যাঞ্জাইনা থেকে হার্ট অ্যাটাকের দিকে দিন শেষে যায়। এরপরে এটা হচ্ছে কোলেস্টেরলের খারাপ দিক একটা। তারপরে একই রকম ভাবে যদি ব্রেনের কোনো জায়গায় জমে যায়, ব্রেনে স্ট্রোক হবে, এই জায়গায় দিয়ে ব্লাড যাবে না। হুম, এটাও এক ধরনের স্ট্রোক, এটাকে বলে ইসকেমিক স্ট্রোক। কিছুক্ষণ আগে আমরা বলছি হাই প্রেশারের কারণে ব্লাড ভেসেল ছিঁড়ে গেছে, তখন হচ্ছে এটা রক্তক্ষরণ হবে, আর এখানে রক্ত যাইতেই পারবে না, এটা হচ্ছে কোলেস্টেরলের কারণে। ঠিক আছে? এছাড়াও আমাদের গল ব্লাডার মানে হচ্ছে পিত্তথলিতে স্টোন, গল স্টোনটা, গল ব্লাডার স্টোন যেটাকে বলি, গল ব্লাডার গল ব্লাডার স্টোন, এই জিনিসটাই হচ্ছে এটার কারণেই হইতে পারে। এগুলো একটু ভালো করে দেখবা। এবার আমি অস্থির অধ্যায় পড়াইনি, বাট একটা জিনিস মনে রাখবে, এটা যদি অস্থি হয়, অস্থি মানে কি, বোনস ইংলিশে বলে, আর শুদ্ধ বাংলা যদি বলো এটা হলো অস্থি, আর খাঁটি বাংলা মানে হচ্ছে যেটা আমরা বেশি ব্যবহার করি, হাড্ডি, হাড়। আর ইংলিশে হলো বোনস। বোনসের এখানে ভিতরে থাকে কি, আমি এটা পড়াইছিলাম, হয়তো তোমার এখন মনে নাই, সেটাকে বলে বোন মেরু। কি বলে? হ্যাং করতেছে আমার একটা একটু, দাঁড়াও, নোটপ্যাডটা হ্যাং করতেছে, এটা আসছে। পুরা নোটপ্যাডটা হ্যাং হয়ে গেছে।
বেশি নোটপ্যাড ইউজ করি, হ্যাং হয়ে গেছে। এসব এবার মনে হয় চলার কথা। হ্যাঁ দেখো, এটা এটা হচ্ছে কি রক্ত নালী, সরি এখানে থাকে কি হাড়, এর ভিতরে রক্ত নালী থাকে, অনেক কিছু থাকে, মেনলি থাকে হচ্ছে বোন মেরু, মেরু অথবা অস্থিমজ্জা। এই অস্থিমজ্জা থেকে কি তৈরি হয়? এই অস্থিমজ্জা থেকে তৈরি হয় ব্লাড সেল, ডব্লিউবিসি, আরবিসি, প্ল্যাটিলেট, এগুলো সব তৈরি হচ্ছে তোমার এখান থেকে। ঠিক আছে। হুম। তো কোনো কারণে, কোনো কারণে বোন মেরুতে কোনো সমস্যা হলো, বোন মেরুতে সমস্যা হইলো, তখন বা বোন মেরুতে ক্যান্সার হইলো, তখন কি হবে? ডব্লিউবিসি আরবিসি কমে যাবে। এই ব্লাড ব্লাড যখন কমে যায়, বা ব্লাডে কোনো ক্যান্সারকে কি বলি আমরা, এটা পড়াইছি, ব্লাড ক্যান্সারকে কি বলি? লিউকেমিয়া, সবচেয়ে কমন একটা টার্ম, এটা আমি ইউজ করি, কিন্তু এটা হচ্ছে আমাদের এটা ইউজ করি, কিন্তু এটা জানি না যে এটা ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া ডিরেক্টলি আমি বলে ফেলি। হ্যাঁ। তো এটা হচ্ছে অস্থিমজ্জাতে হয়ে থাকে সাধারণত। এটার কারণে শুধুমাত্র লিউকেমিয়া লিউকোসাইট থেকে আসছে এটা না, লিউকেমিয়াটা হচ্ছে ডব্লিউবিসি তেও সমস্যা হয়, আরবিসি তেও সমস্যা, প্ল্যাটিলেট তিনোটাতে মোটামুটি সমস্যা হবে। বুঝছো? তো এটা হচ্ছে, এটার কারণে কি হবে? আরবিসি কমে যাবে। দেখো চিন্তা করো, একটা একটার সাথে মিলাও। আরবিসি কমে যাবে, আরবিসি কমে গেলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ক্যারি কম হবে, ক্যারি কমে যাবে, তাই না? কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ক্যারি কমে যাবে। ক্যারি কমে গেলে কি হবে? শ্বাসকষ্ট হবে, শ্বাস নিঃশ্বাস, মানে ভিতরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যেতেছে, অক্সিজেন কমে যেতেছে, তার কারণে সে জোরে জোরে না শ্বাস নিবে, শ্বাস কষ্ট হইলো। হ্যাঁ। দুর্বল হয়ে যাবে অনেক, অস্থিতে আক্রমণ করছে, অস্থিতে সমস্যা হইতেছে, তার অস্থিগুলা ভঙ্গুর হয়ে যাবে, রোগ। তারপরে হচ্ছে আরবিসি কি, ডব্লিউবিসি কি করতো আমাদের? ডব্লিউবিসি আমাদের বিভিন্ন জায়গায় কি করতো? আমাদের প্রতিরক্ষা দিত, প্রতিরক্ষা ক্ষমতা কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ব্লিডিং হবে। হ্যাঁ, ব্লিডিং হবে। তারপরে হচ্ছে কারণ কি? প্ল্যাটিলেট কমে গেছে, প্ল্যাটিলেট হচ্ছে ব্লিডিং থামায়, ইন্টারনাল ব্লিডিং, মোটামুটি তিনোটার ফাংশনটাই নষ্ট হয়ে যাবে। জ্বর থাকবে, জ্বর থাকার একমাত্র কারণ হচ্ছে প্রতিরক্ষা কমে গেছে, প্রতিরক্ষা কমে গেলে জ্বর হবেই। তো এটা হচ্ছে মেইন লক্ষণ। এটা চিকিৎসা কি? এটা চিকিৎসাটা কি? চিকিৎসাটা হচ্ছে সাধারণত এটার মেইন, যেহেতু ক্যান্সার, ক্যান্সার মানেই কেমো রেডিওথেরাপি, কেমোথেরাপি। তারপরে হচ্ছে ব্রুন মেরু ট্রান্সপ্ল্যান্ট একটা জিনিস আছে, মেরু ট্রান্সপ্ল্যান্ট একটা আছে, ব্রুন মেরু ট্রান্সপ্ল্যান্ট। এরকম অনেক ধরনের চিকিৎসার মাধ্যমে আমরা বেশ সাধারণত কেমোথেরাপি দিলেই মোটামুটি চিকিৎসা হয়ে যায়। আমি নিজের চোখেও এমন একটা ব্যক্তি দেখছি যে কেমোথেরাপি দেওয়ার পরে একদম পুরোপুরি কিউর হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের রোগ নিয়ে আলোচনা। রোগের মধ্যে হার্ট অ্যাটাকটা আমরা শিখবো, রিউমেটিকটা আমরা শিখবো না। কারণ কি, রিউমেটিকটা এখানে সাথে পড়াবো না, আমি রিউমেটিকটা চ্যাপ্টার 9 যখন পড়াবো তখন শিখাবো। কিন্তু এখানে রিউমেটিক আর্থ্রাইটিস আছে, এখানে রিউমেটিক ফিভার দিয়ে রাখছে, বুঝছো? হার্ট অ্যাটাক, তো হার্ট অ্যাটাকটা মূলত কি আমি তোমাকে বলছি। ধরো এটা হলো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের কোনো আর্টারি আছে, এই আর্টারির মধ্যে যেটাকে বলে আর্টারি আছে, করোনারি আর্টারি, করোনারির মধ্যে পুরাপুরি একটা কি হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, তার কারণে সুন্দর মতো
ব্লাড যাইতে পারতেছে না। ব্লাড যদি না যাইতে পারে, ওই অংশের পেশিগুলার কি হবে? ক্ষতি হবে না? হ্যাঁ, পেশির ক্ষতি হবে। পেশির যদি ক্ষতি হয়, আমাদের হার্ট সুন্দর মতো কাজ করতে পারবে না। পেশির ক্ষতি হয়। বুঝলি? এবার দেখো, এই আর্টারিটার নাম কি বলে দিই। করোনারি আর্টারি বা করোনারি ধমনী। করোনারি মানে, করোনারি একটা গ্রিক ওয়ার্ড। করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড। আর্টারি, আর্টারি মানে ধমনী। বুঝছো? আর আমাদের করোনারি আর্টারিতে সমস্যা হয় বলে আমাদের কি বলে, এই রোগ, মানে হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের কয়েকটা নাম আছে। এমআই, যেটাকে বলি, তোমার বইতে লেখা আছে, এই জন্য লিখতেছি। মায়ো কার্ডিয়াল ইনফাকশন। ইনফেকশন না, ইনফাকশন। মায়োকার্ডিয়াল ইনফাকশন। আরেকটা বলে করোনারি থ্রোম্বোসিস। করোনারি থ্রোম্বোসিস। থ্রোম্বোসিস মানে, থ্রোম্বোসিস মানে ঠিক করে, থ্রোম্বোসিস। থ্রোম্বোসিস মানে, এখানে দেখো একটা ক্লটের মতো একটা যে জিনিসটা থাকে না, এই জিনিসটাকে বলে থ্রোম্বোসিস। তো এই জন্য আমাদের প্রপারলি ব্লাড যাইতে পারে না। এটা সাধারণত 40 থেকে 60 বছরের বয়সী মানুষের হয়, ইয়ার ওল্ডে হয়, কিন্তু এখনকার যুগে এটা সব নর্মালি সবারই হইতে পারে। এখ- এখন আর কোনো ইয়া নেই। বুঝছো? তো এখানে হচ্ছে চর্বি জনিত, এটার কারণটা কি? চর্বি জাতীয় জিনিস খাওয়া, যেগুলো যেগুলো কোলেস্ট্রল, যেগুলো যেগুলো কথা ছিল, এখানেও কি ডায়াবেটিস এর কারণে এটা হইতে পারে তাদের। এবার লক্ষণগুলা কি, এটা আমাদের ভালো করে জানতে হবে। আর কি, এটা এখন এতই কমন যে ঘরের মধ্যে এটা ট্রিটমেন্ট 1 বা 2 ঘন্টার মধ্যে না দিলে সে ব্যক্তিটা পাস আউট করবে। সো এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হয়, নিজেদের জন্য জানতে হয়। এক হচ্ছে, রুগীর বমি বমি ভাব হবে বা বমি করবে, বমি। শুরুতে যেটা বলবে, জিরোতে যেটা সময় রাখবা। হার্ট আমাদের কোন জায়গায় থাকে? এক না, জিরোতে। হার্ট আমাদের কোন সাইডে থাকে, রাইটে না লেফটে? বলতো। জিরোতে বলতেছি। হার্ট আমাদের লেফট সাইডে বেশি থাকে না রাইট সাইডে বেশি থাকে? লেফটে। হ্যাঁ, কোন জায়গায় ব্যথা করবে বলতো তাহলে? লেফটে। না, এটা মনে রাখবে, এটা হচ্ছে পেইনটা আলাদা। এটা একদম বুকের মাঝখানে ব্যথা করবে। এটা মনে রাখবা, বুকের মাঝখানে ব্যথা করবে। যেটা আমরা অনেকেই বলি গ্যাস্ট্রিকের ব্যথা, কিন্তু এই হার্ট অ্যাটাক করে বসে আছে কিন্তু, এই খালি কইবো গ্যাস্ট্রিকের ব্যথা, অ্যান্টাসিড খাবে কিন্তু কমবে না। বুকের মাঝখানে ব্যথা করবে, বমি বমি ভাব হবে। তারপরে হচ্ছে, এই ব্যথাটা আমি একটু দেখাই। এটা যদি একটা হিউম্যান হয়, মনে করে একটা হিউম্যান, এইভাবে থিওরিটিক্যালি দেখাইতেছি, কারণ আছে। দেখো, এটা হচ্ছে তার রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। এর বুকের সেন্টারে শুরু হবে ব্যথাটা। ব্যথাটা আস্তে আস্তে উপরে যাবে, তার জতে ব্যথা করবে। তার, যেহেতু এটা লেফট সাইড ডমিনেন্ট, লেফট সাইডে ব্যথা করা শুরু করবে সবার আগে। বুঝছো? বুকের সেন্টারে ব্যথা শুরু হবে, সেটা আস্তে আস্তে ছড়াবে হচ্ছে লেফট সাইডে, এটা মনে রাখবা। মানে আমাদের থুতনিতে ব্যথা করবে, তারপরে হচ্ছে গলায়, গলায়, জতে, তারপরে হচ্ছে লেফট হ্যান্ডের, লিটল ফিঙ্গারে, লেফট হ্যান্ডের, এগুলো স্পেসিফিকলি ব্যথা করে। ঠিক আছে? ছড়িয়ে পড়ে। এবং হচ্ছে এবার বুক ভারী মনে হয়, ব্যথার সাথে সাথে বুক ভারী অনেক। মানে হচ্ছে, যে কিছু পেশেন্টকে আমি দেখছি বাস্তব লাইফে, যে ওরা বলতেছে বুকের উপরে হাতির পা মনে পড়ে রয়েছে, আমার এরকম ব্যথা করতেছে, মানে বুকটা মনে হয় চাপ দিয়ে রাখছে কেউ, এরকম মনে হয়, বুকে ভার মনে হয়। আমি নিজে চোখে দেখছি যে আইস আসছে, হার্ট অ্যাটাক, মানে ইসিজি টিসিজি করলো, হার্ট অ্যাটাকের ইয়েটা টস করে মরে গেছে।
এটা স্বাভাবিক, কারণ কি এটা ইমিডিয়েট ট্রিটমেন্ট দেওয়া লাগে। তো এবার হচ্ছে কি হয়, ঘাম দেয়, ওদের প্রচুর পরিমাণ ঘাম দেয়। এগুলো তোমার বইতে হয়তো বা সবগুলা নাইও, আমি যেগুলো এখন লিখতেছি। বুকে ঘাম দিবে, তার বুকে ইয়ে হবে। তারপরে হচ্ছে এদের ইডেমা হয়। ইডেমা মানে পানি আসে মেইনলি। আমার পায়ের দিকে দেখি, বাস্তব বলি, দেখবা যে জুতাটা পরিয়ে আসছে না, ওই জুতাটা কাটা ছাড়া তুমি ওর পা থেকে বের করতে পারবা না, পা এমন ফুলা ফুলবে। মানে হচ্ছে জুতাটা একদম পায়ের সাথে ইয়ে হয়ে যায়, অ্যাটাচ হয়ে যায়, পা ফুলা ফুলে যায়। মানে পানি চলে আসাটাকে বলে ইডেমা, এটা মনে রাখবা। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস। তো সবসময় ডায়াবেটিসটা চেক করতে হয়, এই পেশেন্টদেরকে ডায়াবেটিস টায়াবেটিস চেক করে তারপর ইয়ে করতে হয়। এবার হচ্ছে তোমার কাছে রুগী আসলো, প্রথমে কি করবা? সবার আগে একটা টেস্ট, হার্টের কোনো সমস্যা হোক না হোক, পেশেন্ট আসা মানে ইসিজি। বুকে ব্যথা নিয়ে এসে মানে ইসিজি, হার্টের সমস্যা হোক, গ্যাস্ট্রিকের হোক, যে জায়গায় হোক, ইসিজি হোক। ইসিজি দিয়ে আমরা 90% ইয়া করে ফেলতে পারি। তো ইসিজি করার পরে তাকে এবার ইমিডিয়েট ট্রিটমেন্ট দিই। আমাদের তোমাদের এখানে নাই, পারকিউটেনিয়াস একটা ইন্টারভেনশন করি। ওটা তোমাদের বইতে নাই যেহেতু লাগবে না। খুব তাড়াতাড়ি রক্তচাপটা নিয়ন্ত্রণে আনতে হবে তোমার বই অনুসারে। ধূমপান টুমপান মানে কি, মানবিক কথাগুলা বলবা, ধূমপান করবেন না, ব্যায়াম করবেন, খাদ্য চেঞ্জ করবেন, শাকসবজি খাবেন, মশলা জাতীয় জিনিস খাবেন না, চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, নর্মাল লাইফ লিড করবেন, ফাস্ট ফুড খাবেন না, এগুলাই মানবিক জিনিসগুলা বলবা। এখানে তোমার বইতে এত ট্রিটমেন্টের কোনো তেমন একটা জিনিস বলে নাই। তো তোমাকে যদি তাও রিউমেটিক যেহেতু আছে, এটা একটু দেখাই একটা জিনিস, রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভার অর এটার বাংলা নাম হলো বাতজ্বর। যদি বা বাতের লগে এটা কোনো মিল নাই, এই বাতজ্বর বলে। রিউমেটিক ফিভারটা মূলত একটা জীবাণু বা একটা ব্যাকটেরিয়ার কারণে হয়। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটার পুরা নাম মনে রাখিও, স্টেপ স্টেফটোকক্কাস, স্টেপটোকক্কাস পায়োজেন্স। তোমার বইতে পায়োজেন্স লেখা নাই, আমি লিখে দিছি। এটা হচ্ছে ব্যাকটেরিয়াটার নাম, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের কারণে এটা হচ্ছে আমাদের ফুসফুসে আক্রমণ করে, শ্বাসনালী দিয়ে ঢুকে, অথবা আমাদের মুখে যে টনসিল আছে, টনসিল বা থ্রোট থট হয়, মানে গলা ব্যথা যেটা থেকে হয়, টনসিল, থ্রোট থট। তারপরে হচ্ছে ফুসফুসে এগুলাতে যায়, ফুসফুস থেকে এটা আস্তে করে আমাদের হৃৎপিণ্ডে চলে যায়। কই যায়? হৃৎপিণ্ডে যায়, এবং হৃৎপিণ্ডের বাল্ব গুলাতে সমস্যা করে, ফুসে যায়। এটা থেকে আমাদের হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ডে গিয়ে হৃৎপিণ্ডের কপাটিকা গুলা, মেইনলি কপাটিকা গুলাতে ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, এটা হচ্ছে কি, এবার কপাটিকাতে সমস্যা করলে কি হয়, আমাদের সুন্দর মতো পাম্প হইতে পারবে না, পাম্প করার ক্ষমতা কমে যাবে। তো পাম্প করার ক্ষমতা কমে গেলে ক্লান্তি হবে, রক্ত স্বল্পতা হবে, ওজন কমে যাবে, এগুলা দেখা দিবে। এটার একটাই ট্রিটমেন্ট, আমাদের পেনিসিলিন খাইতে হয়। পেনিসিলিন একটা ওষুধের নাম, সিলিন। পেনিসিলিন খাইলে হয়ে যায়, অ্যামোক্সিসিলিন এগুলা খাইলে মোটামুটি ঠিক হয়ে যায় মানুষ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের জীবের অংশটা। প্রাণীর অংশটা আমি একটা রেকর্ডিং তোমাকে যদি কালকে পারি কালকে দিয়ে দিব, অথবা আগামী সপ্তাহের ভিতরে কোনো একদিন দিয়ে দিব। ওটা তুমি অনলাইনেই করে ফেলবা, যেহেতু অনলাইনেই শুরু করছি আমরা। এই অধ্যায়টা অনলাইনে শেষ করবো, আর অফলাইনে খালি সিকিউ দেখাবো। আর আগামী রবিবার থেকে তোমার টিউশন অফলাইনে শুরু। আর অফলাইনে আমি শুধু ম্যাথ, এখন ম্যাথ বাকি আছে, ম্যাথটা করাবো। এটাও মাধ্যমে তোমার পুরো বায়োলজি শেষ। বুঝছো? মানে এই ক্লাস 9-এর বায়োলজি শেষ।
ঠিক আছে, কিছু জানার আছে? না।